হ্যালো হ্যালো জনগণ, শোনো শোনো দিয়া মন, আমি এসেছি তোখানে নাচাতে। সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেব্বি ঝাক্কায় আছে আমার কথাতে। বুকে পিড়িতে আগুন, জলে দাও দাও দ্বিগুণ, তিনটা কাকে রেখে কাকে দেব না। ওই আমি সোজা পথে চলি, ভুলে মনের কথা বলি, তবে চ্যালেঞ্জ দিলে করবো কিস্তিমাত। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলায় আমি ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলায় আমি ভেরি ভেরি স্মার্ট। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। ঢাকার পোলা কতটা স্মার্ট সেটা আজকেই পরীক্ষা হয়ে যাবে। হাজার হাজার পারফর্মার অডিশন দিয়েছিল, তাদের মধ্যে থেকে আমরা 40 জনকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু করছি। এবং আমি একটু বলে রাখি, আজকে যারা বিচারক আছে তাদের মধ্যে একজনের কথা বলি। 21,000 প্রতিযোগী অডিশন দিয়েছিল নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায়, তার মধ্যে থেকে একটি নতুন মুখ পাওয়া গেছে এবং তিনি হচ্ছেন নায়ক আমিন খান। ওকে, উনি নতুন মুখের সন্ধানে, আর মাঝখানে যিনি তিনি নতুন সুখের সন্ধানে এখানে এসেছেন। প্রিয় অভিনেত্রী মডেল শবনম ফারিয়া আছে আমাদের সাথে। আরেকজন যিনি এসেছেন নতুন ফুডের সন্ধানে, আমাদের প্রিয় অভিনেতা তুষার খান আছে আমাদের সঙ্গে। কিন্তু এই যে বিচারকরা আছেন, পুরস্কার হিসেবে কি থাকছে সেটা প্রথমেই বলবার পালা নাকি? এই প্রতিযোগিতায় সর্বশেষে যিনি প্রতিযোগিতায় প্রথম হবেন তার জন্য থাকছে নগদ 5 লক্ষ টাকা। যিনি হবে ফার্স্ট রানার আপ তাকে দেওয়া হবে নগদ 3 লক্ষ টাকা। যিনি হবে সেকেন্ড রানার আপ তাকে দেওয়া হবে নগদ 2 লক্ষ টাকা। এই সব টাকা কে দেবে? মার্সেল দেবে। মার্সেলের জন্য জোরে একটা হাততালি। মার্সেল নিয়ে এই কারণে আমরা অনেক কথা বলবো, কারণ মার্সেল আমাদের এই সুযোগ দিয়েছে। শুধু তাই নয়, মার্সেলের ফ্রিজ, টিভি, ফ্যান, ওয়াশিং মেশিন এগুলো কিনলে আপনি পেয়ে যেতে পারেন গাড়ি সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার। আচ্ছা, মানে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে পাবেন 5 লাখ, আর যে মার্সেলের এই প্রোডাক্ট কিনবে সে লটারিতে পেয়ে যেতে পারে গাড়ি সহ লাখ লাখ টাকার পুরস্কার। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন? আমাদেরকে দুর্দান্ত লাগছে। আমাদের কস্টিউম স্পন্সর এলিট লাইফস্টাইল, তার জন্য একটা জোরে করতালি হোক, একটা জোরে হাততালি গ্রুমারদের জন্য। রাবার ব্যান্ডের সঙ্গে রয়েছে আমি আবুহেনা রনি, আমার জন্য একটা জোরে হাততালি হোক। যাদের জন্য অধীর আগ্রহে আমরা তাদেরকে এবার দেখে নেব ঢাকার অডিশন কেমন ছিল, চলুন দেখে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি আয়োজিত মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7-এর ঢাকা ময়মনসিংহের অডিশন রাউন্ড। আজ আমরা আসছি আহসান মঞ্জিল, কার্জন হল, জামদানি, বেনারসি শাড়ি, তিলকতমা সহ রাজধানী ঢাকায়। দর্শক, আমরা এখন চলে যাব সেগুন বাগিচার কেন্দ্রীয় কচিকাচার মেলায়। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে অসংখ্য প্রতিযোগী। চলুন। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি ঢাকার কেন্দ্রীয় কচিকাচার মেলায়। আপনাকে দেখতে অনেকটা কবি কবি লাগছে, আপনি কি কবিতা চর্চা করেন? আমি কৌতুক লেখালেখি করি, এটা সত্য। তো আজকে হাসো সিজন 7-এ অডিশন দিতে আসলাম, খুবই এক্সাইটেড। কী হবে জানি না, আশাবাদী কিছু একটা হবে। আপনাকে দেখে হিরো হিরো লাগছে, আপনি সিনেমার অডিশন না দিয়ে হাসোতে কেন? সিনেমার হিরো তো সব জায়গায় থাকে, সেজন্য ভাবলাম আমিও চলে যাই হাসো সিজন 7-এ, সেই জন্যই আসা। মশার মেয়েরা এক জিনিস, কেমনে ওই যা কিছুই বলেন না কে কানের করে ঘ্যান ঘ্যান করবো। আমাদের
মকলেশ ভাইয়ের বউ মকলেশ ভাইরে বলতাছে, আচ্ছা জান প্রেম যদি বন্ধ হয় বিয়া তাহলে কি? বিয়া হইতাছে চোখের অপারেশন, যা সবার চোখ খুইলা দেয়। ওকে, অডিশনে খুব সেভাবে তেমন কিছু তুলে ধরা হয়নি, কারণ মূল আকর্ষণ তো আমরা এখানে দেখাবো। এবার প্রথম প্রতিযোগীকে ডেকে নেবার পালা, তাকে ডাকবো, কিন্তু তার আগে তার অডিশন কেমন ছিল সেটাই দেখে নেব। সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্র আমাদের আজকের প্রথম পারফর্মার, তার অডিশনটাই আগে দেখে নিই। আমার নাম সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্র। আমি এখন বেকার, তো এই 5 লাখ টাকা আমার খুব দরকার। ক্রেডিট কার্ডের বিল অনেক বেড়ে যাচ্ছে। ওকে, এবার পারফরমেন্স করো। আমার জীবনে প্রথম আমি A+ চেহারা দেখেছি শুধুমাত্র ব্লাড টেস্টে। আমার এই দিয়ে বি দিয়ে নাম রাখার জন্য আমার বাবা 3 জনের একটি কমিটি গঠন করলো। এই কমিটিতে ছিল 3 জন। এই 3 জনকে আপনি বি দিয়ে ডাকতে পারবেন, বিটলা, বেয়াদব, বাটপার। কমিটির 3 জন মেম্বার আমার 3 মামা, এবং তাদেরকে দেখে আমি এখন জানি কেন শালা একটা গালি। এত ওয়েডিং এ আমার লাগতে পারবে না, এত ভারী মানুষ ওয়েডিং এ রেখে। ওয়াও, দুর্দান্ত অডিশন দেখে কিন্তু মন ভরে গেছে। প্রথম পারফর্মার আসছে এই মঞ্চে, মোহাম্মদপুর ঢাকা থেকে সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্র। আসসালামু আলাইকুম জাজেস। হ্যালো রাবার ব্যান্ড। আহা, হেলতে বলেছিলাম, বাজাইতে না। তো জাজেস, আপনারা অলরেডি শুনেছেন আমার নাম বিপ্র। এই নামটা, এই অদ্ভুত নামটার পিছনে একটা অদ্ভুত কাহিনী আছে। আমার বাবা সব বাবার মতো না, আমার বাবা অনেক ডিফারেন্ট। নর্মালি কি হয়, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বাবারা দেখে কিছু একটা বলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে উকিল হবে, আমার ছেলে দেখতে খারাপ, এটা ইঞ্জিনিয়ার। ফারিয়া আপু, আমি শিওর আপনারও এরকম কিছু একটা হয়েছিল। আপনি যখন জন্মেছিলেন আপনার বাবাও হয়তো বলেছিল আমার ছেলে, ও সরি, হয় নাই। আমার বাবা আমার পিচ সবসময় ছাড়ে না। আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। রনি ভাই তালি দেন, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। খুবই ভালো খবর। তারেক ভাই এই চেহারা নিয়ে যদি বউ থাকতে পারে, আমার গার্লফ্রেন্ড থাকতে পারে না? অবশ্যই। আমার গার্লফ্রেন্ড প্রত্যেক রাতে ফোন দিত, বাবু ভাত খাইছ, বাবু তোমার কি ঘুম আসছে? আমার এটা নিয়ে বেশি সমস্যা না, আমার সমস্যা হচ্ছে আমার বাবার নাম বাবু। আমি কি আর বলবো, আমি আর আমার বাবা সোফায় পাশাপাশি বসেছিলাম একদিন আমিন ভাই, এমন সময় আমার গার্লফ্রেন্ড মেসেজ পাঠাইছে, আমার বাবুটা কি করে। আমার মেজাজ গেছে খারাপ হয়ে, আমি মোবাইলটা আমার বাবার দিকে দিয়ে দিলাম। আমার বাবা আমার মোবাইল থেকে আমার গার্লফ্রেন্ডকে লিখছে, এখন কথা বলা যাবে না, পাশে ছেলে আছে। আপনি বলেন, এই যে এইরকম সিচুয়েশনে মাথা ঠিক থাকে? না না না, আমার মাথা গেছে গরম হয়ে, আমি বাথরুমে গেছি মাথায় পানি দিতে। এই সময় আমার আব্বা আমার মোবাইল নিয়ে আমার গার্লফ্রেন্ডে ফোন দিছে। আমার গার্লফ্রেন্ড ফোনটা ধরে বলে, গুড মর্নিং বাবু। ফারিয়াপু, এটা ছিল আমার বাবার প্রথম ডিজিটাল কিস। আমি বাথরুম থেকে বের হয়েছি, আমার আব্বার টোনই চেঞ্জ। সে এখন বলতেছে, আপনার ডায়ালকৃত বাবু এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে ফোন দিন, ধন্যবাদ। আর শুনেন, ওই বাবুরে বললেন না আপনি এই বাবুরে কি দিচ্ছেন। থ্যাংক ইউ। দুর্দান্ত, মানে যে হাসো 7 যে জমে উঠবে প্রথম পারফরমেন্স দেখে বোঝা গেছে। থ্যাংক ইউ। শুরুতে আমিন ভাই। বিপ্র, একটা তো ফায়ার হয়।
মানে যে আশা নিয়ে শুরু হয়েছে সিজন 7, আমার মনে হয় তার চেয়ে বেশি আরো বড় বড় ট্যালেন্ট এবার আসছে। অসাধারণ ছিল, আরো ডেঞ্জারাস কিছু অবশ্যই পাবো সে আশা রইল। বিপ্রর জন্য জোরে একটা হাত তালি। আচ্ছা, একটু বলে রাখি যে আমিন ভাই যে মাঝে মাঝে ছিয়া করে, এটা কিন্তু রেগুলার, যার পারফরমেন্স ভালো হয় তাকে এরকম গুলি করে, কারণ আমিন ভাইয়ের রয়েছে কাটা রাইফেল। একটা আমিন ভাই কাটা রাইফেল একটি ফিল্মের নাম। হ্যাঁ, ওকে, শবনম ফারিয়া, কেমন লেগেছে আপনার? আমার তো খুব ভালো লাগছে যে স্টার্টিংটা এরকম একটা মানে একদম ধামাকাদার স্টার্টিং তো ভালো লাগছে। কিন্তু আপনি একটা কথা ঠিক বলেছেন, অ্যাকচুয়ালি আমার বাবা মা আমাকে দেখে একটু অবাক হয়েছিল, বিকজ 2 কন্যার পরে দে ওয়ার এক্সপেক্টিং আ সান অ্যান্ড দেন আমাকে দেখেছে, সো ওর জোকটা অ্যাকচুয়ালি রিলেটেবল আর কি। তুষার ভাই, আপনার কেমন লেগেছে? মর্নিং শোজ দ্য ডে খুব ভালো হয়েছে এবং আসলে আমাদের শুরুটা তুমি অনেক ভালো শুরু করে দিয়েছো। ঠিক আছে বিপ্র। আমাদের যেহেতু 3 জন বিচারক রয়েছেন, সবাই একটু খেয়াল করেছেন যে দুই পাশে যে 2 জন বিচারক তারা কিন্তু আগের সিজনে আমাদের সঙ্গে ছিলেন, মাঝখানে একটা পরিবর্তন এসছে এবং অদ্ভুতভাবে বরাবরই কিন্তু এই মাঝের জনই পরিবর্তন হয়। হ্যাঁ, খেয়াল করেছেন? হ্যাঁ, এটাই। আপনি এ থেকে কিছু বুঝলেন? এ থেকে আপনাকে বুঝতে হবে যে মেয়েরা পরিবর্তনশীল, ছেলেরা না। আসলে কি মেয়েরা খুব দ্রুত বদলায়? এটা তো আপনি বেশি ভালো জানেন, আপনি আপনার সাথে তো মেয়েদের সম্পর্ক আরো বেশি গভীর হয়, বেশি মানুষের সাথে আপনার দেখা হয়। ওকে, আমরা নিজেরা বদলাইনি, আমরা সে আগের মতোই আছি, আমাদের মন একেবারে পরিষ্কার আছে। আর এই পরিষ্কার মন নিয়ে এবার যাকে ডেকে নেব, সে ঢাকায় অডিশন দিয়েছে, কিন্তু তার বাড়ি হচ্ছে নাটোর। নাটোরের ছেলেরা কিন্তু খুব ভালো হয়। আমাকে দেখে ভুল বুঝবেন না, নাটোরের ছেলেরা খুব ভালো হয়। নাটোর থেকে যে অডিশন দিয়েছিল ঢাকায়, তার অডিশন এবার দেখে নেব। মোহাম্মদ বকুল অডিশন কেমন দিয়েছিল, চলুন দেখি। পাবনা পাগলা গারতের এক পাগল ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আমি তো সুস্থ হয়ে গেছি, আমাকে ছাইড়ে দেন। তো বলছে, সুস্থ হয়ে গেছিস, একটা প্রমাণ তো দিতে হবে। এই 3 তলা বিল্ডিংয়ের 2 তলার বেলকুনি থেকে তো লাভ দিয়ে একটা পরীক্ষা দিতে হবে, তো এখান থেকে লাভ দিতে মরে যাবে। বলছে আসলে এ সুস্থ হয়ে গেছে, এর ছাইড়ে দিই। এই খুশি তো কী করেছে, 3 তলা থেকে লাভ দিছে। আমার জলপাই মামাকে বললাম, মামা তোমার চেহারাটা তো নাজুক শুধু মিষ্টি একটা চেহারা, তোমাকে জলপাই নাম দিল কিসের জন্য কও তো? বলতেছে, শোন, জলপাই নাম শুনলেই মেয়েদের জিহ্বায় পানি চলে আসে, আর সুইট বা মিষ্টি জাতীয় কোনো নাম দিলে আমাকে তো মেয়েরা গিলেই ফেলায়। সুষমা ম্যাম, আজকে আপনি ওইখানকার বিচারক আর আমি পারফর্মার। আপনি দেখতে অনেক সুন্দর, চুলগুলা মেঘের মতো, আপনার হাত পুরো স্কিন একবারে দুধের মতো দেখতে, আর আমারটা দেখেন একবারে কালো মহিষের মতো খেয়াল। কিন্তু তারপরেও দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, জানেন? একটা ব্লেড দেন, খাট টাকাটা দেখাই দিই, দুজনের রক্তের কালার দিলাম। ম্যাডাম ওইখানে বসে থেকে না, কাছে আসেন আগে আপনার দিয়ে শুরু করি। ওকে, আমাদের নাটোরের ছেলে মোহাম্মদ বকুল দুর্দান্ত। আসো তোমাকে দিয়ে শুরু করি। আসছে মোহাম্মদ বকুল। সালাম আলাইকুম জাভেদ, যাবার ভাই ব্রাদার, কিও কাউ আলে ভালো আছেন? হ্যাঁ, ভালো ভালো ভালো। তো বিয়ে করতে গেছি এক পাড়াগাঁয়ে, বেশ কিছু দূর রাস্তা কাঁচা, পায়ে হেঁটে যাচ্ছিলাম। আচ্ছা, হঠাৎ জুম করে বৃষ্টি, তড়িঘড়ি করে গাড়িতে বসবো, পাশের সিটে দেখলাম শাশুড়ি আম্মা, অমনি পায়ে ধরে সালাম করলাম, আম্মা আম্মা আপনি এইখানে? কি কও কি কও, আমি তো তোমার বউ, বৃষ্টিতে মেকআপ ধুয়ে গেছে। আমার প্রচণ্ড জ্বর, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সাহেব এ আমার তো প্রচণ্ড জ্বর, আমাকে ওষুধ দেন, এই যে নাপা সাপোজিটর, এই জায়গা মতো কাজে লাগাবেন। এ কি ডাক্তার সাহেব, এই সমস্যা তো 3 তলায়, আর চিকিৎসা দিলেন 9 তলায়। আমার চেহারাটা দেখছেন কি কাঠ হয়ে গেছি আমি, রাত্রেবেলা পড়ি এসে খুব জ্বালা যন্ত্রণা করে আমার। তো আমি এক বিখ্যাত কবিরাজ তুষার খানের কাছে গেলাম। কবিরাজ এই দেখেন তো আমার কি সমস্যা, এই রাত্রেবেলা পড়ি আমার খুব জ্বালা যন্ত্রণা করে। এ বৎস দ্বারা আমি একটু ধ্যানমগ্ন হয়ালি। এ কোন পড়িয়াছিস, তাড়াতাড়ি নাম ক, কি নাম? শবনম ফারিয়া।
তাই তো বলি এত সুন্দর কে। তা তুই সি কোন আলীর কাছে পড়েছিলি কে? আমাকে তোকে দেখিস নি? এই যে আমাদের রনি কাকা, হ্যাঁ হ্যাঁ একদিন অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছে। আচ্ছা তো মাঝপথে গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন কাকা কাকিরে ফোন দিচ্ছে, হ্যালো শুনতিস আমার না মাঝপথে আইসে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে, শোনা তুমি একটা কাজ করো না, আমাকে 500 টাকা মোবাইলে দিয়ে দাও। এবার কাকি বলতিছে, তা তোমার কি সারা জীবন মাঝপথে তেল ফুরে যায়? এক রাজার একটা সুন্দরী মেয়ে ছিল, দেখতে একেবারে পূর্ণিমার চাঁদের আলোর মতো। এক লোক এসে বলতেছে, মহারাজ এই আপনার মেয়েটা যে পূর্ণিমার চাঁদের আলোর মতো, রহস্যটা কি? তো বলতেছে, শোনেন আমার যেই দিন ফুলসজ্জার রাত ছিল ওই দিন পূর্ণিমার চাঁদের আলো জানালা দিয়ে এসে রুম আলোকিত হয়ে গেছিল, সম্ভবত এই কারণেই আমার মেয়েটা পূর্ণিমার চাঁদের আলোর মতো। পাশ থেকে মন্ত্রী এসে বলতেছে, মহারাজ তাহলে তো টর্চ লাইটের আলোর মতো হওয়ার কথা ছিল, কারণ ওই দিন যে টর্চ লাইটটা আমি মারতেছিলাম। আমার নাম বকুল, এই বকুল নামটাকে আমি পূর্ণতা দেওয়ার জন্য মালাকে বিয়ে করলাম, বকুলের মালা। বাহ বাহ বাহ। ছোটবেলা থেকে খুব একটা বাজে অভ্যাস ছিল আমার, বিছানাতে হিসু করা, এটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। তো আমার স্ত্রী এটা নিয়ে খুবই বিরক্ত যে প্রত্যেক দিন তোমার বিছানার চাদর আমি শুকাতে পারবো না। তাই আমি বললাম, শোনো তুমি শুকাবে না, তোমার আব্বা শুকাবে। তো বলছে, না আমার আব্বা শুকাবে না। তাই আমি বলছি, তাহলে শুনে রাখো, বকুলের মালা শুকাবে। থ্যাংক ইউ। দুর্দান্ত, নাটোরের ছেলে, মানে আমি যখন ডাকছিলাম আমার মনটা ভরে গিয়েছিল। প্রথমেই যিনি তান্ত্রিক, কি বললেন? হ্যাঁ কবিরাজ 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 তুষার খান বলবে। আমার ওকে দেখে শাহজাদার কথা মনে হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওর ব্যাপারে বলার আগে বলছে, আমাদের শাহজাদা কই আছে? আচ্ছা কই 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 শাহজাদা ভাই কই? এই যে কে? মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইয়ের দেখা হলো হাসর মঞ্চে। ভালো হয়েছে পারফরমেন্স, এবং শাহজাদাকে ডাকলাম যে ও যেন আবার শাহজাদার মতন ভালো হয় ভবিষ্যৎ। শাহজাদা তো অসাধারণ। তো ওই রকম একটা ঝলক আমরা আসলে চাই বকুলের কাছ থেকে। আজকে তো প্রথম দিন, এটা আসলে একটা এক্সট্রা প্রেশার থাকে, সেজন্য আমি বলবো হয়তো একটু নার্ভাস ছিল, এক্সপেকটেশন কিন্তু আরো অনেক বেশি। বেস্ট অফ লাক। আমিন ভাই, বকুলের মালা শুকাবে না, বকুলের ফুল থেকে গন্ধ বেরোবে স্টেজে, সেই প্রত্যাশায় থাকলো। অল দ্য বেস্ট। এবার যে আসবে তার বাড়ি চাঁদপুর, অডিশন দিয়েছিল ঢাকায়। আল আমিন নীরব কেমন অডিশন দিয়েছিল চলুন দেখে নিই। আমার নাম হচ্ছে আল আমিন নীরব। শাওন ভাই বিগ ফ্যান। থ্যাংক ইউ। মানে এটা আপনি আমার বলবেন চ্যাম্পিয়ন হওয়ার পর। দেখছি দুজন কমেডিয়ান, ওরা ইংলিশে জোকস করতেছে। আমি ভালো কি হইলো, বিচারক কি লন্ডন থেকে আইব নাকি? ভাই আমি হচ্ছে ম্যারিড, আই এম হ্যাপিলি ম্যারিড, কারণ আমার কোনো কাপল ব্লগ নাই। আমি ইনকাম করি, আমার ওয়াইফে খায় আমার টাকা, আমি আবার আমার ওয়াইফেরটা খাই, ওর হাতে রান্না খাই। বি পজিটিভ। না আমার ওয়াইফ আমাকে ফার্স্ট ডে বাসার রাতে আমাকে বলছে, দেখো তোমার তো কোনো খারাপ অভ্যাস নাই তো। আমি কোনো খারাপ অভ্যাস সারার জন্য তো বিয়ে করছি। মেয়ে মানুষ অনেক ধরনের অনেক ধরনের সন্দেহ করে, আমাকে বলতেছে সত্যি করে বলো তো তুমি কতজনের সাথে শুইছো? আমি শোন, আমি শুধু একমাত্র তোমার সাথেই শুইছি, বাকি সবার সাথে জায়গা ছিল। ম্যাম আমরা স্কুল লাইফে কথা বলি, আমরা তো সবাই স্কুল লাইফটাকে মিস করি। এখন তো খুব করেন, তখন তো খালি স্কুল ফাঁকে দিত। শাওন, এই কলমটা হাতে নিতে যাচ্ছিলাম। Now, please. I also agree with you. Me also. Please. Please welcome নীরব। সেই আল আমিন নীরব এবার আসছে এই মঞ্চে। মেন্টর, আমার বাড়ি চাঁদপুর, যেখানে মাদক পাবেন ওপেনে, শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন কিনতে হয় গোপনে।
আরে ম্যাম, আপনি যখন লোকাল এলাকায় স্যানিটারি ন্যাপকিন কিনতে যাবেন তখন একটা নিউজ পেপার দিয়ে ঢাইকা দেয়। এটা থেকে আমরা কি বুঝি? নিউজ পেপার হাইডস রিয়েলিটি। পারিয়া ম্যাম, আপনি তো গুলশান বনানীতে থাকেন, আপনি যাত্রাপালা বুঝেন না। আমি আপনাকে বলি, যাত্রাপালা হচ্ছে গরিবের নাইট ক্লাব। আমিন ভাই, আমার 80 বছরের বুড়া দাদা, ওনারা কিডন্যাপ করে নিয়ে যায়, 10 লক্ষ টাকা চায়। আমি কই 80 বছরের বুড়া 10 লক্ষ টাকা, কিন্তু আমার বাবার তো বাবা, রাইট? আমি রনি ভাই, এর পরের দিন মুক্তিপণ করার পর উনি স্টক করে, দাদা কবরে, বাবা পাগলা গারোতে। আমি এক যাত্রাপালা গেছি, যেদিকে সব মুরব্বী আর মুরব্বী। আমি এক মুরব্বীর জিজ্ঞা, মুরব্বী এই বয়সে আপনার ধর্মকর্ম করার কথা। ওই হালা আমার রিপ্লাই দিছে, ধর্মকর্মের শ্রেষ্ঠ সময় যৌবনকাল। আমি চাঁদপুর থেকে আসছি, চাঁদপুর মানে হচ্ছে কি ইলিশ। ইলিশ, বাট ইলিশ নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। ইলিশ আমাদের কাছে অনেকটা এক্স গার্লফ্রেন্ডের মতো। আমরা তাদের সময় দেই, ভালোবাসা দেই, টাকা দেই, কিন্তু একটা সময় তারা ভালো দাম পাইলে পাশের দেশে চলে যায়। আমিন ভাই, এখনকার মানুষ কেমন জানি, মানুষ প্রশংসা করতে পারে না। বাট আমি এরকম না, আমি মানুষের প্রশংসা করি। ওই দিন এক জায়গায় আমিন ভাই সুনাম করে আসছি, ওনার প্রশংসা করে আসছি, ওনার টাকা পয়সা, স্বর্ণ, বাড়ি গাড়ি সব কিছু সুনাম করে আসছি। বলেন তো কোথায়? কোথায়? ইনকাম ট্যাক্স অফিসে। আই এম ম্যারিড, আমার একটা বেবি আছে। যেদিন বেবি হয় ওই দিন আমার বউকে ওর বান্ধবীরা দেখতে আসে। বান্ধবীরা দেখতে এসে আমার বউকে বলতেছে, আচ্ছা সত্যি করে বলতো, তুই ছেলে চাইছস নাকি মেয়ে চাইছস? কার কিছু বলিস না, আমি বাথরুম থেকে শুধু গামছাটা চাইছি। আমি একটু এটা ভিজুয়ালটা যা দেখতে পাচ্ছিলাম। এই গামছাটা দাও তো, এইটুকু রাখতে হবে। তুষার ভাই, চাঁদপুর দিয়ে শুরু করছি, চাঁদপুর দিয়ে শেষ করতে চাই। হ্যাঁ হ্যাঁ শিওর। আমরা সবাই জানি আমরা চাঁদপুর সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ করি। আমার একদিন বিয়ে ঠিক হয় পাশের জেলায়। আচ্ছা, আমি বিয়ের একদিন আগে আমার হবুবুর সাথে দেখা করতে যাই। গেলাম, ওর কাছে গেলাম, অনেকটা কাছে, খুব কাছে, যতটা কাছে গেলে কট খাওয়া যায়। ওর বাবা আসছে, আইসা বলতেছে, বাবা তুমি এটা কি করতেছো? আগামীকাল তোমার বিয়ে, আজকে তুমি এগুলো কি করো? আমি কই, বাবা আমার বাড়ি চাঁদপুর, আমরা যা করি একদিন আগে করি। থ্যাংক ইউ, দ্যাটস মাই টাইম। লাস্টটা তো দুর্দান্ত, বলে আমরা চাঁদপুরের মানুষ যা করার একদিন আগে করি। আমিন ভাইয়ের যখন ঠিক এই অবস্থা, আমিন ভাইয়ের শ্বশুর বললো, এইগুলো কি করো? বলে আমি হচ্ছে ফিল্মের নায়ক, রিহার্সালটা একটু আগে করি। শুরুতে আমিন ভাই, আসলে রিহার্সাল ছাড়া কোনোদিন পারফেকশন হয় না। সবাই রিহার্সাল করে, দোষ হয় খালি আমিন ভাই। মনে হচ্ছে লম্বা রেসের ঘোড়া, বহুদূর যাবে। আর হালকা জড়তা আছে, এটা প্রথম দিন হিসাবে সবাই এতটা ফ্রিলি করতেও পারবে না, সেটা আমরা প্রথম পর্বেতে এক্সকিউজ করলাম। বাট নেক্সটে এগুলো অনেক বেশি সচেতন থাকতে হবে। বেস্ট অফ লাক। ওকে, কেমন লেগেছে শবনম ফারিয়া? ভালো লেগেছে। আমি কিন্তু একদম জেনুইনলি চাঁদপুরের মেয়ে, মানে আমার বাড়ি চাঁদপুর। আমি জানি না, জানো আচ্ছা, না ফারিয়া অরিজিনালি কোথাকার এটাই তো বুঝলাম না। কখনো বলো সিলেট, কখনো চিটাগাং, কখনো। কালকে যেই একজন বললো আমি সিলেট থেকে, বললো আমি কিন্তু সিলেটে বেরোই। সিলেটে আমার জন্ম, সুনামগঞ্জে আমার জন্ম, কিন্তু আমার জেনুইনলি দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর। সাধারণত মানে ওই যে পাল্টায় কারা, ওই যখন এই জিজ্ঞেস করা হয়, বানান জিজ্ঞেস করা হয়, বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, বানান করো, বলে আমি এখন ঢাকা থাকি। নীরব, আমার পারফরমেন্স ভালো ছিল, কিন্তু প্রথমত আমার মনে হচ্ছিল তুমি অনেক নার্ভাস, বাট ওভারঅল ইট ওয়াজ ফাইন। তুষার ভাই, আপনার কেমন লেগেছে একটু বলেন। আমার খুব ভালো লেগেছে, আর একটা ভালো জিনিস আজকে শিখলাম, যাত্রা হচ্ছে গরিবের নাইট ক্লাব। নীরব ভাই অনেক সুন্দর। এপাশে আমাদের বিচারক রয়েছেন, এপাশে মেন্টর রাবার ব্যান্ড, সাথে আমি রনি। একটা জোরে করতালি হোক। আজকে আমরা ঢাকায় রয়েছি, ঢাকার অডিশন দেখছি, ঢাকার পারফর্মারদের পারফরমেন্স দেখছি। ঢাকা কিন্তু একটা অদ্ভুত শহর। এখানে আপনার
ঢাকার মানুষের জন্ম হয় কোথায়? হাসপাতালে। এদের স্কুল কলেজে পড়াশোনা, কিন্তু প্রেম হয় আবার পার্কে, তাই না? ম্যাক্সিমাম টাইম ঢাকার মানুষজন কিন্তু অফিসেই কাটায়। অফিস থেকে আবার যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, ম্যাক্সিমাম টাইম থাকে রাস্তায়, এবং এই জ্যাম ঠেলে যখন বাসায় পৌঁছায় একটু পরে আবার অফিসে আসার সময় হয়ে যায়। এই ঢাকা অদ্ভুত একটা জায়গার নামই অদ্ভুত। এখানে দেখবেন সবকিছু খোলা, ম্যানহল থেকে শুরু করে সবকিছুই খোলা, কিন্তু নাম দিয়েছে ঢাকা। ঠিক ঠিক। তারপরেও বলবো আপনাদের এই ঢাকা জায়গাটা অনেক সুন্দর। ঢাকার অডিশন দেখছিলাম, এবার যাকে ডেকে নেবো তার অডিশনটা একটু দেখে নেওয়া যাক নাকি? হ্যাঁ। তার নাম আফনান আফ্রিদি। তার ঢাকার অডিশন কেমন ছিল চলুন এবার দেখে নিই। বর্তমানে একটু চাপে আছি, বিশেষ করে মুরব্বী আর হুজুরদের জন্য। হুজুরের সেন্স অফ হিউমার ভালো। বাসার সামনে দাঁড়ায় আছে, সামনে একটা রিক্সা দাঁড়ানো, হুজুর এসে বলে এই খালি যাওয়া সামনে, খালি বলতে যাবো, তাহলে যাও, দাঁড়ায় আছো কেন, তোমার জন্য তো জ্যামটা লাগে। চাপের কথা থেকে বলি যে মুশফিকুর রহিমের কথা, খুবই ডিপেন্ডেবল একটা ব্যাটসম্যান, এত ডিপেন্ডেবল আন্ডার প্রেশার ছাড়া খেলতেই পারে না। তো আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিম যদি অন্য কোনো দেশে থাকতো অ্যাটলিস্ট 3 থেকে 4 ইঞ্চি লম্বা বেশি হইতো। এদেশে এত চাপে থাকে ভাই, বেড়ে উঠতে পারে না। ওকে, অডিশন দেখেই বোঝা গেছে যে সে কিন্তু দুর্দান্ত পারফর্মার। তাকে ডেকে নেওয়ার পালা। আসছে ধানমন্ডি ঢাকা থেকে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই। হ্যাঁ, হ্যালো মেন্টরস, রাবার ব্যান্ড, হোয়াটসঅ্যাপ। আমি একদম আমার বাবার মতো, খুবই অলস, ভীষণ লাজুক, এই জন্য আমরা দুইজনই অনেক গরিব। আমি এতটাই লাজুক যে আমি যখন ডেলিভার্ড হই, ডাক্তার আমাকে অর্ধেক বের করার পর আমি আবার ভিতরে ঢুকে গেছিলাম। আমি এতটাই লাজুক এবং অলস, জন্মের পর প্রথম কয়েক বছর আমি কারোর সাথে কোনো কথা বলতাম না, শুধু আ উ দিয়ে চালাই দিতাম। আমি এতটাই লাজুক, ছোটকালে যখন আমি প্রথম স্কুলে যাই আমি টয়লেটে যেতাম না, কারণ টয়লেটে যেতে হলে আমার উঠে দাঁড়াতে হবে, ম্যামের থেকে পারমিশন নিতে হবে, এই জন্য আমি প্যান্টেই করতাম। আমি এতটা ইন্ট্রোভার্ট, সাইফুল ভাই সবাই যখন গোল হয়ে দাঁড়ায় সিগারেটের মধ্যে ঘাস ভরে খায়, আমাকে যদি বলে ভাই খাবেন, আমি বলি খাবো, আমার পোর্শনটুকু দিয়ে দেন, আমি বাসায় যেয়ে খাবো। খুব দারুণ। আমি অনেক অলস, তারপরও আমার একটা ফিলোসফি আছে। ফিলোসফিটা হচ্ছে কোনো কাজ এমনভাবে করা উচিত যেন সামনের লোকটা উঠে বলে ভাই রাখেন, বাকিটা আমি করতে। একদিন আমার খালা আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে তুই আসিস কেমন, তুই কি ভালো আসিস? আমি বলছি খালা আমি যে আসি এইটাই অনেক ভালো। এটা ঠিক, শাবাশ। যেহেতু আমি অনেক অলস, অনেক লাজুক, বাই ডিফল্ট আমি অনেক গরিব, এত গরিব যে একদিন নুডলস কিনতে গেছিলাম, সাথে একটা বাটি ফ্রি পাইছি, পরে ওইটা বিক্রি করে 2টা সিগারেট কিনছি। আমি এত গরিব যে এটা পুরো ইউনিভার্স জানে। একদিন চা খাওয়ার জন্য এক দোকানে বসলাম, হঠাৎ দেখি এক কুকুর আমার জন্য বিস্কিট নিয়ে আসছে। আমিন ভাই একদিন আমাকে বলতেছে, আফ্রিদি তুমি বড় হয়ে কি হবা? আমি বললাম ভাই প্রথমত আমি অনেক অলস, দ্বিতীয়ত আমি অনেক গরিব, আর 3 নম্বর হচ্ছে আমি আসি এখন হাসতে। এখানে আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই আমাদের যে খাবার দিচ্ছে তাতে ভাই বড় হবো বলে মনে হচ্ছে না। আমি কিন্তু অনেক অলস, হ্যাঁ, তারপরও একদিন অনেক রিকোয়েস্ট করে আমার গার্লফ্রেন্ডকে কনভিন্স করে রুম ডেটে নিয়ে গেছি। আচ্ছা, এরপর 3 ঘন্টা ধরে দোয়া করছি যদি একটু ভূমিকম্প হয়। আমি এত অলস রনি ভাই। হ্যাঁ, আলসামির উপরে আমার একটা জোক আছে। বলেন। ওইটা আজকে থাক, আরেকদিন বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমিন ভাই, আমি অলস হয়ে গেছি,
তোমার পারফরমেন্স দেখে আমি আর ঘুম ভাঙছে না, ভাবছি আস্তে আস্তে করে একটা গুলি করেই দিই। তুমি সারা জীবন এমন অলসই থাকো, কিন্তু তোমার পারফরমেন্সের ধার যেন একদম বুলেটের মতো থাকে। ঠিক আছে, অল দ্য বেস্ট। অনেক সুন্দর। ওকে, শবনম ফারিয়া। আমার কাছে যেটা মনে হয় যে যারা স্টেজে পারফর্ম করে তাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়ালিটি হচ্ছে কতটা কনফিডেন্টলি সে তার পারফরমেন্সটা আমাদেরকে দেখাচ্ছে। সো এটা ওর মধ্যে পুরোপুরি ছিল। সো আমি পুরাটা পারফরমেন্স আই এনজয়েড। তুষার ভাই। খারাপ লাগছে জাহাঙ্গীরের জন্য। আহারে জাহাঙ্গীর, প্রথম এপিসোডেই ওর বিরুদ্ধে কথা কিন্তু শুরু হয়ে গেছে যে আর বড় হবো কিনা সন্দেহ আছে। তার কারণ হচ্ছিল জাহাঙ্গীর। এবং চরিত্রের বিশ্বাসযোগ্যতা যেটা বলে, এত সুন্দর করে সেটা ফুটিয়ে এত সুন্দর করে মানে প্রেজেন্ট করেছে, খুব ভালো ছিল। আপনি খুব ভালো ছিল। দুর্দান্ত ছিল। থ্যাংক ইউ। আরো একজনকে ডাকবো, কিন্তু তার আগে তার অডিশন দেখে নেবার পালা। মিরপুরের মেয়ে ফাইজা হাসান শৈলী, তার অডিশন কেমন ছিল চলুন দেখে নিই। সো ফার্স্টেই বলে নিই যে আমি আসলে এখন এত বেশি নার্ভাস যে আপনারা আমার নাম জিজ্ঞেস করলে আমি হ্যাঁ হ্যালো আমি মিরপুর সবসময় তো এমনিতে হাহাহি করতেই থাকে, কিন্তু যখন কেউ আমাকে এরকম ঘটা করে বলে যে হাসাও, তখন আমি তো বাইরেও এনটিভির রিপোর্টার আমার বাইটস নিচ্ছিলেন, তখন বললেন যে আপনার চেহারা দেখে তো ফানি মনে হয় না, স্বাভাবিক, এত মেকআপ করে আসছি তো নায়িকা হওয়ার অডিশনে যাওয়া উচিত ছিল, লাফটা শোয়ে চলে আসছে। কিন্তু এখন যেহেতু লাফটা শোয়ে চলেই আসছে, এখন যদি আলাদিনের চিরাগ থেকে জিন বের হয়ে আমাকে বলে যে তুমি কি সিনেমার নায়িকা হতে চাও, আমি বলবো না, কমেডিয়ান। কিছু বলো তো দেখি। এমনি তো ফিমেল কমেডিয়ান আসলেই মানুষজন মনে করে হচ্ছে গিয়ে আপু হাসি কোথায় হবে একটু আন্ডারলাইন করে দেন, যদি পেট ফেটে হাসি আসে তাও বলবে যে প্লিজ আন্ডারলাইন। থ্যাংক ইউ। ওকে, আজকের এপিসোডের সর্বশেষ পারফর্মারকে ডেকে নেবার পালা, কিন্তু তাকে ডাকার আগে বলছি আজকে যারা লড়ছে, আজকে এপিসোড উইনার নাই, কারণ প্রথম রাউন্ডে মোট 40 জন পারফর্ম করবে এবং তাদের পারফরমেন্স শেষে কারা কারা থাকবে আমাদের সঙ্গে, কারা কারা পরবর্তী রাউন্ডে যাবে সেটা আমরা প্রকাশ করব। তারপর থেকে এপিসোড উইনারের জন্য পুরস্কার থাকবে। আসছে ফাইজা হাসান শৈলী। আসসালামু আলাইকুম জাজেস এন্ড রনি ভাই, এন্ড হ্যালো রাবার ব্যান্ড। হাই হাই। আজকাল আমার বেকার জীবনে আমি আমার টেলিভিশনকে এমন ভাবে দেখছি যে টেলিভিশন আমাকে দেখছে আর ভাবছে আমার কিছু দেখা যাচ্ছে না তো। দুর্দান্ত। খুলনায় ঘোরার সময় ওই দিন আমার বন্ধু একটা জায়গা দেখে আমাকে বলল এটা খুলনার সবচেয়ে পশ এরিয়া। আমিও জিজ্ঞেস করলাম ও ওয়াও, জায়গাটার নাম কি? বলে ময়লাপোতা। এবং এবং আমি একটু বলে রাখি, সবচেয়ে যে কোলাহলপূর্ণ জায়গা সেই জায়গার নাম হচ্ছে নিরালার মোড়। আমি রিয়ালাইজ করলাম যে আমার আসলে ইগো অনেক বেশি, আর এই কারণে আমার একটা পরীক্ষাও ভালো হয় না। আমি প্রশ্ন সিন করি ঠিকই, কিন্তু রিপ্লাই দেই না। সুপার ছিল, সুপার। ওই দিন বাসে একটা টল ডার্ক হ্যান্ডসাম ছেলে আমার কাছে আসলো। আমি ভাবলাম এই বুঝি শাহরুখের মতো আমাকে বলবে অর পাস অর পাস। হঠাৎ কানে একটা আওয়াজ ভেসে আসলো, ইঁদুর রুচিকারা মারামারি নষ্ট করে বাসা বাড়ি। টপাররা সারা বছর পড়াশোনা করে, ব্রিলিয়ানরা পরীক্ষার আগের রাতে পড়ে, আর আমি হে উপরওয়ালা এবার খালি পাস করায় দাও। ওই দিন মা আমাকে একটা ছেলে দেখিয়ে বলল যে দেখ তো ছেলেটা তোর পছন্দ হয় কিনা। আমি বললাম আরে মা তোমার পছন্দই আমার পছন্দ। পরে মা আমাকে একটা কষায় চড় দেয়া বলল তাহলে করলা ভাজি খাস না কেন? খুব ভালো। ওই দিন রাতে জিনের ভয়ে আমি ইউটিউবে ঢুকলাম দোয়া শুনতে। এরপর 30 সেকেন্ড ধরে আমি আর জিন একসাথে
ফুড ডেলিভারি অ্যাপের অ্যাড দেখতেছি। ধন্যবাদ সবাইকে। और पास থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুর্দান্ত। প্রথমে শবনম ফারিয়া বলবে কেমন লেগেছে। আমি এক্সপেকটেশন আমার ভালো ছিল, বাট আমার এক্সপেকটেশনের চেয়েও অনেক ভালো পারফরমেন্স হয়েছে। আচ্ছা, এই যে ও যেটা বলছিল যে মাকে বলছে যে তোমার পছন্দে আমার পছন্দ, সত্যি আপনিও কি এরকম মানে মা এরকম জিজ্ঞেস করলে এরকম বলেন নাকি নিজের পছন্দকে একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন? আমার পছন্দ এত খারাপ, অতীতের ইতিহাস যা বল, এখন আর আমি কিছু পছন্দ করি না। ওকে, আপনার সিদ্ধান্ত নিতে হবে না। আমি একটু আমার অভিজ্ঞতা থেকে বলছি, মেয়েরা যে কাজটা করে যে ছেলে ডাক্তার, মা বলছে যে দেখো তো এই ছেলেটা ডাক্তার পছন্দ হয় কিনা, মেয়ে বলবে মা তোমরা যা ভালো মনে করো। আর যদি বলে যে দেখতো এই ছেলেটা কমেডিয়ান, হাসো করে, বলে মা আমি আরো পড়তে চাই। ওকে, আমিন ভাই অসাধারণ ছিল এবং এইটা বলতে পারি এ যাবৎকালে যত ফিমেল পারফর্মার এসছে মার্সেল হাসোর স্টেজে, হ্যাঁ শি ইজ দ্য বেস্ট। তুষার ভাই আপনি বাকি আছেন। অসাধারণ বিষয়, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আজকে যে হবে এপিসোড উইনার মার্সেলের তরফ থেকে, তার জন্য থাকবে একটি আকর্ষণীয় মার্সেল রাইস কুকার। এত কিছু বাদ দিয়ে আমি দেখেছি যে এই কমেডি শোতে রাইস কুকার পুরস্কার দেওয়া হয়, মানে কমেডিয়ান তো যেন দুটো ভাত রেঁধে খেতে পারে। পুরস্কার দেওয়া হবে, কিন্তু তার আগে ঢাকার অডিশন, মানে আচ্ছা ঢাকায় অডিশন যে হলো আমাদের, মানে আশা পুরাইছে কি? হ্যাঁ, ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, হায় রে আশা পুরাইছে। আচ্ছা, আশা পুরালো কিনা আমরা একটু বাদ রেখেছি যে অডিশনে অনেকে এসেছে যে যারা টিকেনি, কিন্তু তারা একটা দুটা যোগ অসাধারণ ছিল। চলুন যারা টিকেনি কিন্তু আমাদের মনে জায়গা করে নিয়েছে তাদের অডিশন দেখে নিই। সর্বনাশ, আমি প্রেমের সম্রাট। আমরা এদিকে, আমি প্রেমের সম্রাটে আমি মাত্র দিছি 4টা। আবারও দিবি। আমি প্রেমে তুমি বিপদ সীমার বাইরে চলে গেছো। কি বলছো তুমি নিজে বুঝতে পারছো কিনা সেটাই আমার সন্দেহ। আস্তে আস্তে বুঝাবো। জোক সিলেকশন ভালো, কিন্তু জোকের প্রতি গ্রিপটা নাই আপনার। এই যোগটা আমরা তিনজন জানি, কিন্তু আমরা চাইতেছি দোয়া করতেছি আপনি শেষ করেন, কিন্তু আপনি পাচ্ছেন না। তুই নাকি মার্সেল হাসতে যাবি? টেনশনে টেনশনে অস্থির, যানজট ফুটপাতে শুধু ভিড়। স্টোরি টেলিংটা একটা আলাদা একটা আর্ট ফর্ম, এটার একটা কায়দা আছে। জীবনে নেই যে আনন্দ, একটু হাসতে চাই প্রাণটা ভরে, হাসির ফোয়ারা চাই হৃদয় জুড়ে। এই দুইটাই তো বলতে পারছো না, আর কয়টা কেন একটা বললেই হয়। আপনারা আসলে এই কমেডি নিয়ে যদি কাজ করতে চান অনেক অনেক প্র্যাকটিস লাগবে। আচ্ছা আমি বললাম ওটাকে হাসলো, হাসি কিন্তু অটো হয়ে যাবে। এখন আপনি আপনার ছেলেরা শেখাইতে পারবেন, এখন যা শিখুন। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং ঢাকার অডিশনে কিন্তু ঢাকা এবং পার্শ্ববর্তী ময়মনসিংহের যারা অডিশন দিয়েছিল তাদেরকে আমরা দেখলাম। অনেকে নাচ করেছে, গান করেছে, কিন্তু যারা ফান করে আমাদের মন ভরিয়েছে কেবলমাত্র তাদেরকে আমরা পেয়েছি। ওকে, আমরা আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স দেখেছি, কিন্তু এপিসোড উইনারকে পুরস্কার দিতে হবে। তাদেরকে ডেকে নেবো এবার। প্লিজ 5 জন মঞ্চে চলে আসুন। এই 5 জনের মধ্যে একজন হবে এপিসোড উইনার। একজনের জায়গায় আবার অনেক সময় ডবল হয় যদি 2 জন একই রকম মার্ক পেয়ে যায়। আমি জানি না কি অবস্থা হবে, বিচারকরা তাদের মধ্যে একটু আলাপ করে নিচ্ছেন। হিসাব নিকাশ আমার মনে হয় শেষ। কে পাচ্ছে পুরস্কার সেটা এবার আমরা দেখে নেব। আজকের স্টার্টিংয়েই আমরা
তিনজনই খুব ইমপ্রেসড সবার পারফরমেন্স দেখে, এবং বেস্ট পারফর্মার চুজ করা খুব ডিফিকাল্ট ছিল। আমরা তিনজন মিলে একটা ডিসিশন আসতে আমাদের সময় লেগেছে, কিন্তু সবগুলো দিক মিলে এখানে আমাদের আসলে অন্যান্য অনেকগুলো জায়গা থাকে, উচ্চারণ, পরিবেশনা, বিষয়বস্তু, সবগুলো দিক দিয়ে আমাদের আজকের বেস্ট পারফর্মার হচ্ছে বিপ্র। ফাইজা হাসিন শৈলী, আমরা খবর পেয়েছি যে তুমি শুধু দুর্দান্ত পারফর্মারই না, তুমি গানেও দুর্দান্ত একজন পারফর্মার। ব্যান্ডের সাথে গান করো নাকি, না কি করো? ভার্সিটিতে গান গাওয়া হয়। ওকে, আমরা তার গান এই মঞ্চে শুনবো। তার আগে প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত্রি 9:30 দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আমরা আবার ফিরে আসবো দুর্দান্ত কিছু পারফর্মার নিয়ে সামনের সপ্তাহে। চলুন শুনতে থাকি শৈলীর গান।